তারেক রহমানকে সম্মান জানিয়ে বগুড়া ৪ আসনে লড়বেন হিরো আলম। ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ। আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। জানাবো এনসিপি কি সত্যি জামাতের সঙ্গে জোট করছে, যা জানালেন আক্তার। এবং সর্বশেষ জানাবো কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না, বললেন মির্জা ফখরুল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন ছাত্র জনতা। ধীরে ধীরে মানুষে পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা। সবাই স্লোগানে উত্তাল করে তুলছেন পুরো এলাকা। এ সময় এ লড়াইয়ে জিতবে কারা? হাদির সৈনিকেরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, তুমিও জানো আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি সহ নানা স্লোগান দেন। আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা জানেন, এর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতকারীদের শনাক্তের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরছি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মামলা চলাকালীন এ যাবৎ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, মোহাম্মদ আব্দুল হান্নান। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে। উপদেষ্টা বলেন, আমি বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে ওত পেতে থাকা ব্যক্তিদের, ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এইসব ব্যক্তির বিষয়ে আপনারা সচেতন হন। দলের ভেতরে আড়ি পেতে থাকা সুযোগ সন্ধানের সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আমার বিশ্বাস। এনসিপি কি সত্যি জামাতের সঙ্গে জোট করছে, যা জানালেন আক্তার। জামায়াত ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, তবে আমাদের আন্দোলনে যে সংস্কারের কথা বলা হয়েছিল তা বাস্তবায়ন করার জন্য সমঝোতার বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। আদালত প্রাঙ্গণে জামিন পাওয়ার পর গণমাধ্যম কর্মীদের সামনে ক্ষোভ প্রকাশ করেন আক্তার হোসেন। বলেন, এই মামলাগুলো বিগত সরকারের সময়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছিল। একটি মামলা ছিল মোদি বিরোধী আন্দোলন এবং অন্যটি আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ কর্মসূচির দায়ে। অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর সময় পার হয়ে গেলেও এই মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো কেন নিষ্পত্তি করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ তিনি। এদিকে সার্বিক বিষয়ে অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দলীয় জোট। বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক ৮ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩টি রাজনৈতিক দল। দল ৩টি হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকালে জরুরি সংবাদ আহ্বান করা হয়েছে ৮ দলের পক্ষ থেকে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়।
তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে সরাসরি আলোচনা করা যায় কিনা সে চেষ্টাও ছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি। এর মাঝে বিএনপি ও জামাতের বাইরে আলাদা জোট গঠনের চিন্তা থেকে মধ্যপন্থী আলাদা জোট করার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগে গণতন্ত্র মঞ্চকে যুক্ত করার প্রচেষ্টা ছিল। পরে কেবল এনসিপি, এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে জোট হয়। গণতান্ত্রিক সংস্কার জোট নামে 7 ডিসেম্বর এই ত্রিদলীয় জোটের আত্মপ্রকাশ ঘটে। কিন্তু ভোটের রাজনীতির হিসাব নিকাশ মেলাতে গিয়ে এনসিপি বড় দুই দলের কোনো একটির সঙ্গে আসন সমঝোতাকে গুরুত্ব দেয়। বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে আসার পর সম্প্রতি এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপি সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আন্দোলন সহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিবাদ সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে খতিব, ইমাম ও মাওলানাদের মাসিক সম্মানী দেওয়া হবে, ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদেরও মাসিক সম্মানী দেওয়া হবে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পবিত্র মক্কা শরীফের আরাফাতে রোপণ করা জিয়া গাছ তার একটি নিদর্শন। তারেক রহমানকে সম্মান জানিয়ে বগুড়া 4 আসনে লড়বেন হিরো আলম। হিরো আলম নির্বাচনের মৌসুম এলেই যাকে নিয়ে আলোচনা শুরু হয়, সমর্থন ও বিতর্ক দুটির মধ্য দিয়েই আবার সংসদে ফেরার স্বপ্ন দেখছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও প্রকাশ করেছেন হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে বগুড়া 6 সদর আসনে প্রার্থী হচ্ছেন না, তবে বগুড়া 4 আসনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। পোস্টে হিরো আলম লেখেন, ইনশাল্লাহ এবারও আমি বগুড়া 4 আসনে নির্বাচন করব। তারেক রহমান আমাদের বগুড়ায় মানুষের ভরসার জায়গা। তার প্রতি সম্মান জানিয়ে বগুড়া 6 সদর আসনে প্রার্থী হতে চাই না। বগুড়ার মানুষ হিসেবে সবাইকে এই সিদ্ধান্তে আসা উচিত। নিজের অতীত নির্বাচনী অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, এর আগেও বগুড়া 4 ও বগুড়া 6 আসনে নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমি প্রার্থী হওয়ার কারণে ভোট চুরির ঘটনা বিশ্ব দেখেছে। বগুড়া 4 আসনের মানুষ আজও জানেন আমি নির্বাচিত ছিলাম। দলমত নির্বিশেষে সবাই আমাকে সংসদে পাঠাতে চেয়েছিল। তিনি আরও দাবি করেন, ডামি ভোট আর কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল।